আমন্ত্রণ ইয়াংনেট অনুষ্ঠানে গত পহেলা জুন একদিন আগে থেকে আমরা এই ইয়াংনেট অনুষ্ঠানটি নতুন ফরম্যাটে নতুন আঙ্গিকে শুরু করেছি। তবে ফরম্যাট বদলেছে ঠিকই, তবে এই অনুষ্ঠানের যে মূল যে ভাবটা মূল চেতনা যেটি সেটি কিন্তু ঠিকই আছে। এই অনুষ্ঠানটি তরুণদের প্ল্যাটফর্ম, তরুণদের চোখে বাংলাদেশের সমসাময়িক বাংলাদেশকে দেখা, সারা বিশ্বে যা ঘটছে সেই ঘটনাগুলো দেখার চেষ্টা করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং এটি মনে হয় আমরা দাবি করতে পারি যে এটি মনে হয় বাংলাদেশ যে কোনো টেলিভিশনের একমাত্র অনুষ্ঠান যেখানে তরুণেরা সরাসরি এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের মতামত জানাতে পারেন বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে। আমন্ত্রণ অনুষ্ঠানে আজকে যেটি বললাম যে তরুণদের অনুষ্ঠান, এই কারণে এই অনুষ্ঠানে অনেক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। এই কারণে আমাদের দুজন অতিথি আছেন আজকে আমাদের অনুষ্ঠানে। একজন তরুণ আইমান সাদিক, তিনি হচ্ছে প্রতিষ্ঠাতা 10 মিনিট স্কুল, তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। এবং আমাদের সঙ্গে স্কাইপে তার বাসা থেকে যোগ দিয়েছেন মানস ঘোষ, তিনি এটিএন বাংলা বিশেষ প্রতিনিধি এবং চিফ রিপোর্টারের দায়িত্বে আছেন। দাদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাদের ধন্যবাদ। এই অনুষ্ঠানের মাধ্যমে যেটি বলছিলাম যে সমসাময়িক বাংলাদেশে বা সারা বিশ্বে যা যা হচ্ছে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তবে অনুষ্ঠানের শুরুতেই আমি একটু দেখে নিতে চাই যে আসলে অনলাইন যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলো আসলে প্রধান শিরোনামগুলো কি সেই পত্রিকাগুলোর। আমি যদি বিবিসিতে একটু তাকাই, বিবিসি বাংলার যে ওয়েবসাইটটি আছে সেখানে তারা যে শিরোনামটি করেছে, সেপ ব্লাটার, ফিফার যিনি সভাপতি, তিনি পদত্যাগ করেছেন। কদিন আগেই তিনি কিন্তু পুনর্নির্বাচিত হয়েছিলেন এবং বিভিন্ন দুর্নীতির কারণে অভিযোগে তিনি পদত্যাগ করেছেন। এরই মধ্যে এফবিআই কিন্তু বেশ কয়েকটি, মানে যুক্তরাষ্ট্রের এফবিআই কিন্তু ফিফার বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে এই যেটা বললাম যে দুর্নীতির কারণে। তো এই কারণেই তিনি আসলে পদত্যাগ করেছেন। এটি একটি বড় খবর। আরেকটি বড় খবর আছে যে বিভিন্ন জায়গায় খবর, যেমন বাংলা নিউজে আমি যদি দেখি, বড় একটি খবর আছে, ভারতকে ধন্যবাদ জানিয়ে সংসদে প্রস্তাব পাশ। সীমান্ত বিল, স্থল সীমান্ত বিল ভারতে পাশ হওয়ার কারণে আজকে জাতীয় সংসদে লোকসভা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে একটি ধন্যবাদ প্রস্তাব পাশ হয়েছে। এটি একটি বড় খবর। অনেকে শিরোনাম করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ 7 জনকে প্রাণনাশের হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম, এটি অনেকে করেছেন। আবার একটি খারাপ খবরও আছে, সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায় মারা গেছেন, সেটিও একটি আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এটি একটি করে সত্যজিৎ, হ্যাঁ বিবিসিও দেখছি যে তারা একদম প্রথম শিরোনামেই রেখেছে ব্যাপারটি, এই আজকেই মারা গেছেন তিনি। তো এই সংবাদগুলো, আরও অনেকগুলো সংবাদ আছে, আমরা নিশ্চয়ই অনুষ্ঠান শুরুতে যত চলতে থাকবে আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। আমি মনে হয় একটু কথা বলতে পারি, প্রথম মানুষদের সাথে একটু কথা বলবো। সংসদেও ছিলেন আজকে। আজকে সংসদে ভারতের লোকসভা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে একটি ধন্যবাদ প্রস্তাব পাশ হয়েছে। একটু জানালেন মানুষ ঘোষ আমাদেরকে যে আসলে কি হয়েছে সেখানে, আসলে যারা বক্তৃতা দিয়েছেন ধন্যবাদ প্রস্তাব আনতে গিয়ে তারা কি বলেছেন আসলে। এটি আসলে সংসদ অধিবেশন শুরু হলো গতকাল এবং আপনারা জানেন যে মাত্র 4 দিন পরই কিন্তু ভারত সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আসার আগে মুহূর্তে জাতীয় সংসদে এভাবে সরাসরি নরেন্দ্র মোদী এবং ভারত সরকারকে, পাশাপাশি ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়ে যে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হলো, এটি একটি বড় ঘটনা আমাদের দৃষ্টিকোণ থেকে। এবং ধন্যবাদ প্রস্তাবটি এসেছে মূলত কিছুদিন আগে, মাসখানেক আগে ভারতের রাজ্যসভা এবং লোকসভায় তাদের সংবিধান সংশোধন করে ভারত বাংলাদেশের যে স্থল সীমানা চুক্তিটি, যেটি 1974 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মধ্যে সম্পাদিত হয়েছিল, সেই চুক্তিটি প্রায় 40 বছর পর বাস্তবায়নের উদ্যোগ নিল ভারত সরকার। এটি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে অনেক বড় একটি ঘটনা, কারণ অনেকগুলো বছর ধরে ছিটমহলের মানুষগুলো এবং সীমান্তের যে অমীমাংসিত সীমান্তের যে বিষয়গুলো ছিল, সেগুলো যে অমীমাংসিত ছিল, তার একটি সমাধানের পথ খুঁজে পাওয়া গেল। এটি আমাদের দৃষ্টিকোণ থেকে ভারত
সরকারকে শুধু ধন্যবাদ প্রস্তাবই নয়, একই সঙ্গে বর্তমান আওয়ামী লীগ সরকারও কিন্তু কিছুটা এর মধ্যে দিয়ে নিজেদের তুষ্টি খুঁজে পাচ্ছে। কারণ যে সমাধান দীর্ঘ সময় ধরে, বিশেষ করে ভারত বাংলাদেশের সীমান্ত আসলে ভাগ হয়েছিল ব্রিটিশ আমলে, 47-এ যখন ভাগ হয় তখন পাকিস্তান ছিল। পাকিস্তান আমলে এর সমাধান হয়নি। বাংলাদেশ সৃষ্টির পর একটি সমাধানের উদ্যোগ তৈরি হয়েছিল 1974 সালে, এবং তখনই বাংলাদেশ সরকার সেটি তার সংবিধানে যুক্ত করেছিল তৃতীয় সংশোধনীর মাধ্যমে। কিন্তু তারপর বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাকে মেরে ফেলার পর যে আবার পেছনে ফিরে যেতে হয়, এবং এই যে ছিটমহলের মানুষগুলো এতদিন নাগরিক, কোন দেশের নাগরিক তারা নিজেরাও জানতো না, তাদের কোনো ভোটের অধিকার ছিল না, নাগরিক কোনো দায় ছিল না, সেই জায়গা থেকে ফিরে আসার একটি উপায় আমরা পেলাম ভারতের এটি পাশ হওয়ার মধ্যে দিয়ে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যেটি বললেন যে নরেন্দ্র মোদীর এই সফরে একটি বিরাট উপহার তিনি নিয়ে আসছেন, এবং আসলে সেই উপহারটি হচ্ছে স্থল সীমান্ত চুক্তি। এজন্য তিনি শুধু ভারতের জনগণ, ভারতের সরকারকেই অভিনন্দন জানাননি, পাশাপাশি ভারতের সবগুলো দলের যারা আইন প্রণেতা হিসেবে সংসদে, তাদের দেশের সংসদে এটি পাশ করে এনেছেন, তাদেরকেও ধন্যবাদ জানান। কারণ আপনারা জানেন যে এই বিলটি পাশ হতে গিয়ে একটি ভোটও বিপক্ষে যায়নি, অর্থাৎ সর্বসম্মতভাবে তারা পাশ করেছিল। আচ্ছা, এখানে একটু জানতে চাই, সংসদ এই প্রধানমন্ত্রী তার বিভিন্ন জায়গায় বক্তৃতা যখন দিচ্ছেন, সেখানে কিন্তু এই ব্যাপারটি বারবার উল্লেখ করছেন যে, এবং বড় বেশ গুরুত্ব সহকারে উল্লেখ করছেন যে ভারতের পার্লামেন্টে কেউই, কোনো সদস্যই এই বিলটির বিরুদ্ধে একটি ভোটও দেয়নি, এবং তিনি বলছেন যে এটি তাদের অন্যতম কূটনৈতিক বিজয়। আজকে কি সংসদে তিনি এই ব্যাপারটি উল্লেখ করেছেন কিনা? এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কূটনৈতিক বিজয়ের কথা বলেননি, তবে অন্যরা যারা বক্তৃতা করেছেন, সরকারি দলের সদস্য, বিরোধী দলের সদস্য, জাতীয় পার্টির সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি তো বলেই ফেললেন যে তিনিও তার আমলেও তিনি যে সমস্যার সংকট সমাধান থেকে বেরিয়ে আসতে পারেননি, সেটি সমাধান করেছেন শেখ হাসিনা, এবং তিনি আসলে এটিকে দেখছেন এটি একটি বড় বিজয় হিসেবে। এবং তিনি বলেছেন বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে ঘটেছে। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে বাংলাদেশে যে রাজনীতি হতো এই চুক্তিটিকে ঘিরে, যে গোলামির চুক্তি, ইন্দিরা মুজিব চুক্তিটিকে বলা হয় যে মৈত্রী চুক্তি, এবং এটিকে বুঝে হোক না বুঝে হোক বাংলাদেশের রাজনীতিতে এটিকে ব্যবহার করা হয়েছিল অত্যন্ত নেতিবাচক দৃষ্টিকোণ থেকে, এবং এটিকে বলা হতো এটি একটি গোলামির চুক্তি। এবং এটিকে আসলে রাজনীতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই জায়গাতে একই জায়গাটা এরশাদ বলেছেন যে যারা আজকে গোলামির চুক্তির রাজনীতির কথা বলতো সে তাদের মুখে ছাই পড়েছে, এরকম কিছু মন্তব্য করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আসলে বন্ধুত্ব এবং আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হয়, অবস্থান বিপরীতমুখী রেখে কোন সংকটের সমাধান হয় না। তার দলেরই সদস্য শেখ সেলিম বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই আসলে অমীমাংসিত সকল সমস্যার সমাধান সম্ভব। তারা তিস্তা চুক্তির কথা বলেছেন যে এটি আসলে সম্ভব হবে শেখ হাসিনার আমলে। আচ্ছা, বিভিন্নভাবে সাফল্য তারা নিতে চাচ্ছেন, এবং নিশ্চয়ই নেবেন, কারণ এটা তো খুবই সত্য কথা যে সংকটের সমাধান দীর্ঘ সময় ধরে হয়নি বা জিয়ে রাখা হয়েছিল অনেক ক্ষেত্রে, সেটির একটি পথ খোলা হয়েছে। এবং কংগ্রেস সরকারের ধারাবাহিকতায় বিজেপি সরকারও এটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। নিঃসন্দেহে এটি কূটনৈতিক এখানে একটু জানতে চাইবো মানুষগুলো আপনার কাছে, যে বাংলা সবসময় আমরা দেখি যেহেতু একটি চুক্তি হয়েছে, যেহেতু যে সরকার থাকবে, আওয়ামী লীগ সরকার এখন আছে, তারা তো তার ক্রেডিট নিবেই, এটা স্বাভাবিক। কিন্তু আমরা অন্য সময় কিন্তু সবসময় দেখেছি এই ধরনের যখন চুক্তি হয়েছে, ভারতের সাথে কোনো একটি কথা হয়েছে, সবসময় কিন্তু বিরোধী দল যারা থাকেন বা বিরোধী রাজনীতি যারা করেন, সরকারের বাইরে যারা থাকেন, তারা সবসময় কিন্তু এর বিরোধিতা করে গেছেন, এবং এই বিভিন্ন সেই চুক্তিগুলোকে নিয়ে তারা অন্যভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। এবার কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি বিএনপি বলি, যারা সংসদে একদম বাইরে আছে, তারা কিংবা বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি যারা আছে, সবাই কিন্তু একটি ইতিবাচক বিষয়টি দেখার চেষ্টা করছে। এরই মধ্যে বিএনপি থেকেও নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো হয়েছে, যদিও আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ জানানো হয়নি। এই ইতিবাচক একটা পরিবর্তন কি আসছে কিনা, যে এই সরকার যে একটা ভালো কাজ করলেও বিরোধিতা করা, এই ইতিবাচক পরিবর্তন আসছে কিনা? আমার মনে হয় এই ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে বিবেচনা করছেন না বিরোধী দল বা সংসদের বাইরে থাকা বিএনপি। আমার কাছে মনে হয় যে এটি অনেক তার চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ বিশ্বায়নের এই যুগে ভারতের অবস্থান আসলে অনেক বেশি শক্তিশালী একটি, আর আমরা ভারতের খুব ছোট একটি প্রতিবেশী। এতদিন আমরা যে বিরোধিতাগুলো করতাম ভারত বিরোধী নেতিবাচক
রাজনীতি করেছি। যদিও ভারতের অবস্থান আমাদের প্রত্যেকেরই জানা, আমাদের স্বাধীনতা থেকে শুরু করে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে দুঃসময়ের বন্ধু তারা, এটি যেন আমরা ভুলে না যাই। আমরা বারবারই ইচ্ছে করেই হোক, রাজনীতির খাতিরেই হোক, এই ট্রাম্প কার্ডটি ইউজ করতাম এবং এটিকে আমরা রাজনীতির পক্ষে নিয়ে আসার চেষ্টা করতাম। কিন্তু বাস্তবতা এখন পাল্টে গেছে। এখন বাস্তবতা এমনই যে ভারতের অবস্থান এতটাই শক্তিশালী, মনে করা হয় যে তার বিরোধিতা করাটাই এখন অনেক বড় একটি ক্ষমতায় যাওয়া না যাওয়ার প্রশ্নে একটি বড় সিদ্ধান্তের বিষয় হয়ে দাঁড়ায়। যে কারণে আমার মনে হয় বিএনপি তার অবস্থান পাল্টেছে। বিএনপি এই বছর খানেক আগেও যে অবস্থানে ছিল, ভারতের রাষ্ট্রপতি আসার প্রণব মুখার্জির সঙ্গে দেখা করতে যাননি বিএনপি চেয়ারপারসন হরতালের অজুহাত দিয়ে। আজকে আর সেই বাস্তবতা নেই। আমার ধারণা যে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখন আর কোনো কথা হবে না। তবে এটা ঠিক যে কথা না হওয়াটাও একটি অন্য অন্য দৃষ্টিকোণ থেকে, এর মাধ্যমে কি আমরা কি তাহলে বড় বড় কোনো ভুল কিছু ঘটে গেলে তার কি সমালোচনা কেউ থাকবে না? আমার মনে হয় এটি একটি ভুলের কোনো বিষয় না। রাজনীতিবিদরা এখন বুঝতে পারছেন, তাদের সেই ম্যাচুরিটির জায়গা থেকে তারা সেই অবস্থানে এসেছেন যে এখন শুধুই মানে সীমান্ত চুক্তির পাশের মধ্যে দিয়ে, স্থল সীমান্ত চুক্তি পাশের মধ্যে দিয়ে যে হাজার হাজার ছিটমহলবাসীর জীবনের যে একটি বড় পরিবর্তন ঘটে যেতে যাচ্ছে, সেটি তো এতদিন আমরা উপেক্ষাই করে গেছি শুধু ভারত বিরোধিতা করতে গিয়ে। সেই অবস্থানটাও এখন কিন্তু বিবেচনায় নিতে হচ্ছে আমার মনে হয়, যে কারণে তাদের অবস্থান হয়তো পরিবর্তন। আচ্ছা, আমি একটু স্টুডিওতে আয়মান সাদিক আছে, এই বিষয়ে তার কাছে একটু জানতে চাইবো তরুণদের মতামত। এই যে যে কোনো বিষয়ে অন্ধভাবে ভারতকে সমর্থন করাও নয়, আবার অন্ধভাবে শুধুমাত্র ভারত যে কোনো বিষয়ে ভারতের বিরোধিতা নয়, এই রাজনীতি কি তরুণরা কিভাবে দেখছে? অথবা যেভাবে হচ্ছিল ভারতের যে কোনো কিছু হলেই এক পক্ষ ভারতের পক্ষে নিচ্ছে, এক পক্ষ ভারতের বিপক্ষে নিচ্ছে, এই বিষয়টা, এই রাজনীতিটা কিভাবে দেখছে? আর ছোট থেকে বড় হয়ে আসছে, আমরা দেখি যে বিএনপি তারা ভারতের এগেনস্টে কথা বলবে আর আওয়ামী লীগ ভারতের পক্ষে কথা বলবে। আমরা এখন যখন নিউজপেপারে কোনো খবর দেখি, আমার মনে করি যে সবসময় বায়াসড ওপিনিয়ন আসবে। আর সবসময় আমাদের রাজনীতিতে যে দেখা যায় যে এক পক্ষ কাজ করলে আরেক পক্ষ সমর্থনও দিবে না, কিন্তু ছিটমহল অনেক। তরুণরা কি এই রাজনীতির এই বিষয়টা কি তরুণদের মধ্যেও আছে, নাকি তারা আসলে অন্যভাবে দেখছে? এখন আসলে ওইভাবে নাই। ফর এক্সাম্পল, আমরা যদি বলি ছিটমহলের কথা, ছিটমহল আসলে এতদিন পর আমরা জিনিসটা একটা সুষ্ঠু সমাধান হচ্ছে, তো সবাই জিনিসটা ভালো চায়। এখন বিএনপি যেমন এটাকে মানে এতদিন পরে সমর্থন দিচ্ছে, এটা আমাদের জন্য ভালো লাগছে যে দুটো পার্টি একটা ভালো জিনিস সমর্থন দিচ্ছে। সেই জিনিসটা আমরা চাই যে বায়াসড ওপিনিয়ন থেকে যদি আমরা একটা প্রপার ওপিনিয়নে চলে আসি, অ্যান্ড দুটো পক্ষ যদি ভালো দিকে ভালো বলে, খারাপ দিকে খারাপ বলে, তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা সুষ্ঠু সমাধান। যে কোনো বিষয়, এইসব বিষয়ে জাতীয় ঐক্যমত্যটা খুব অবশ্যই। মানুষজন আপনাকে কিছু জানতে চাইবো, আজকে সংসদে ছিটমহলবাসীর নিয়ে কোনো কথা হয়েছে? তাদের নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা? তাদের কি করা হবে? না, আজকে আসলে মূলত যে আলোচনাটি হয়েছে তিস্তা চুক্তি নিয়ে কোনো কথা হয়েছে? তিস্তার বিষয়ে কিছু কিছু কথা এসেছে এবং বেশিরভাগই এসেছে আশাব্যঞ্জক, এবং প্রত্যেকেই মনে করছেন যে বর্তমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা চুক্তির ভারতের সঙ্গে সম্ভব। অভিন্ন নদীগুলোর নিয়ে রাশেদ খান মেনন যেমনটা বলছিলেন যে আমরাও একসময় বিরোধিতা করতাম, আমরা মনে করতাম যে ভারত অভিন্ন নদীগুলোর হিস্সা, ন্যায্য পানির হিস্সা আসলে আমাদের সঙ্গে দিতে চায় না। কিন্তু আমরা দেখছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের আমলে গঙ্গা চুক্তি তিনিই করতে পেরেছেন, আর কোনো সরকার করতে পারেনি। তিস্তা চুক্তি এখন শুধু সময়ের ব্যাপার, সময়ের অপেক্ষা, এমনটা বলা হয়েছে। আমরাও মনে করি যে এটি বোধহয় এখন রাজনীতি দিয়ে আদান দেয়া পাওয়া, আমাদের কিছু পেতে হবে, আমাদের কিছু ছাড়ও দিতে হবে, বিরোধিতা নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদেরকে বলা হয় ভারতের পক্ষের কথা, কিন্তু যখন ভারত আমাদের দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের মধ্যে দিয়ে সমুদ্র সীমার বিষয়টিকে উপেক্ষা করে যাচ্ছিল, আমরা কিন্তু অপেক্ষা করিনি। আমরা বন্ধুত্ব বজায় রেখে আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছি এবং সেখানে আমরা আমাদের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছি। তো তিনি এটি দিয়ে বোঝাতে চেষ্টা করলেন যে যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, সরকার আসলে সেখানে হয়তো মুখ বুজে থাকবে না, সেটি নিয়ে অন্য সময় অন্য জায়গাগুলোতে ফাইট করে যাবে। তিস্তার বিষয়টি আমরা জানি যে মনমোহন সরকারের সময় এটি আলোচনায় এসেছিল এবং তার 2011 সালে বাংলাদেশ সফরের সময় এটি হওয়ারও কথা ছিল, কিন্তু তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অবস্থানগত কারণে এটি হয়নি। এবারও তাই হতে যাচ্ছে।
কিন্তু এর মধ্যে মানুষ দিয়ে আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনার সঙ্গে আবার ফিরবো। একটু দর্শক আপনাদের একটু জানিয়ে দিতে চাই যে আমরা আলোচনা করছি, এই আলোচনার আপনি কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আমাদের অনেকগুলো উপায় আছে, একটু বলে দিই। আর প্রথম হচ্ছে টেলিফোনের মাধ্যমে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আমাদের প্রশ্ন করতে পারেন, কিংবা আমাদের যারা অতিথি আছেন তাদের কাছেও আপনি প্রশ্ন করতে পারেন। আমাদের ফোন নম্বরগুলো হচ্ছে 81892147 থেকে 7 পর্যন্ত। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা যুক্ত হতে পারেন এবং কমেন্ট করতে পারেন। সেই সঙ্গে আমাদের স্কাইপে আইডিতে বলে দিচ্ছি হচ্ছে ইয়াং নাইট, YOUNGNIT। সরাসরি আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্কাইপে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আশা করছি এই অনুষ্ঠানের মধ্যে যে কোনো সময় আপনাকেও আমাদের সঙ্গে পাবো। মানুষ ঘোষ, একটু অন্য একটি প্রসঙ্গে আপনার সাথে কথা বলতে চাই। আরেকটি শিরোনাম এবার আমি দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকা এবং অনলাইনে এসছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ 7 জনকে প্রাণনাশের হুমকি। কয়েকদিন আগেও 10 জনকে দেওয়া হয়েছে, আজকে 7 জনকে দেওয়া হয়েছে। এই বিষয়টি আনসারুল্লাহ বাংলা টিম নামে দিয়েছে। এই বিষয়টি নিয়ে আমাদের আসলে কতটা উদ্বেগ হওয়া উচিত বা কতটা সাবধান হওয়া উচিত প্রশাসনকে, আপনার কি মনে হয়? এটি নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না যে এটি নিয়ে সাবধানতা অবশ্যই মানে অনেক বড় আকারে নেওয়া উচিত। আমাদের কাছে কেন যেন মনে হয় যে সরকার কিছুটা শিথিলতা দেখিয়েছে, কারণ জঙ্গি দমনে তাদের বেশ কিছু সাফল্য এসেছে, এটা সত্য। জেএমবি বা অন্য কিছু সংগঠনকে তারা নিশ্চিহ্ন করতে পেরেছে হয়তো কিছুটা। আমাদের যেটি দৃশ্যমান র্যাবের বিভিন্ন অভিযান এবং নানামুখী কর্মকাণ্ডের ফলে একরকম গত 2-3 বছর ধরে আমরা দেখেছি যে একটা স্থিমিত পর্যায়ে। কিন্তু বারবারই কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল এরা আসলে চুপচাপ বসে নেই, যারা এই জাতীয় কর্মকাণ্ডগুলো করছে তারা আসলে বিভিন্ন সময়ে যখন প্রয়োজন হবে তারা নামবে। এটির বাস্তব রূপ আমরা দেখতে পেলাম এবং সাম্প্রতিক সময়ে বেশ কিছু হত্যাকাণ্ড, সিলেটে সবশেষ অনন্ত কুপিয়ে মেরে ফেলা, তার আগে এখানে ওয়াশিকুর রহমান বাবু, অভিজিৎ রায়, তাদের মৃত্যুগুলো এবং আমাদেরকে ভাবিয়ে তুলেছে এবং এবং পাশাপাশি সময়ে খুব বেশ কিছু বিশিষ্ট জনদের উদ্দেশ্য করে তাদের এই যে হুমকি দেয়া এবং সবশেষ এই যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ আপনি যেটি বললেন, এরপরও যদি সরকার নিশ্চুপ থাকে এবং বোঝাতে চায় যে আসলে এগুলো কিছুই না, আমাদের জন্য এটি বেশ উদ্বেগের। এবং আমরা মনে করি যে ভেতরে হয়তো কাজ চলছে, সরকার হয়তো বসে নেই, হয়তো জনগণকে উদ্বিগ্ন না হওয়ার জন্য তারা কিছুটা প্রকাশ্যে কথা বলছে না, ভিতরে ভিতরে কাজ চলছে আমরা যতটুকু জানি। এবং প্রায়ই আপনারা দেখবেন যে বিভিন্ন ইদানিং সময়ে বিভিন্ন জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে শনাক্ত করা হচ্ছে, তাদেরকে ধরে এনে প্রকাশ করা হচ্ছে। আমার মনে হয় এটি নিয়ে আসলে চুপ থাকার কোনো সুযোগ নেই এবং অবশ্যই যারা এই জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের ব্যাপারে সরকারের অনেক বড় তৎপরতা চালানো উচিত। আমরা প্রত্যাশা করছি আসলে সরকারের এই তৎপরতা আমরাও চাই। মানুষ ঘোষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। নিশ্চয়ই পরবর্তী কোনো এক সময় আপনাকে আবার পাবো। আমরা একটি বিরতিতে চলে যাচ্ছি, বিরতির পর নিশ্চয়ই অন্য কোনো দর্শক, অন্য কোনো অতিথির সঙ্গে কথা বলবো স্কাইপেতে, এবং আপনি তো থাকছেনই। মানুষ ঘোষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির পর আবার দেখা হবে। বিরতির পর আবারও আমন্ত্রণ ইয়াং নাইট অনুষ্ঠানে। যেমনটি বলছিলাম যে বিরতির পর নিশ্চয়ই অন্য কোনো অতিথি স্কাইপের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হবেন। তেমন একজন এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন, অনন্যা দাস। তিনি যুক্তরাজ্য থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অনন্যা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। থ্যাংক ইউ। আপনাকেও থ্যাংক ইউ অনেক। আচ্ছা, তার সাথে কথা বলবো এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আইমান সাদিক, প্রতিষ্ঠাতা 10 মিনিট স্কুল। আইমান, প্রথমে একটু আপনাকে জানতে চাইবো, আপনার 10 মিনিট স্কুল এইটা আসলে কি? এটা বেসিক্যালি একটা ফ্রি এডুকেশনাল প্ল্যাটফর্ম। আমরা অনেক ইউনিভার্সিটির কয়েকজন ফ্রেন্ড মিলে ফার্স্ট একটা আইডিয়া বের করেছিলাম যে আমাদের ফর এক্সাম্পল সামনে এইচএস এক্সাম হলো,
এখন সবাই অনেক উদ্ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করবে যে কোন কোচিং সেন্টারে ভর্তি হবে, কোথায় পড়বে, বুয়েটে পড়বে না মেডিকেলে পড়বে, কোনটা পড়তে হলে কি দরকার। সো বেসিক্যালি আমরা নিজেরাই প্রবলেমটা ফেস করি ফার্স্টে, দেন আমি চিন্তা করি এই প্রবলেম আসলে একটা সমাধান দরকার। বাংলাদেশ পৃথিবীর 8ম বৃহত্তম লাইক জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাষ্ট্র। সো আমাদের এডুকেশনের প্রবলেমটাও তো বিশাল একটা প্রবলেম। তো আমার মনে হয় যে এই প্রবলেমটা একটা সমাধানের যদি একটা খুব সিম্পল একটা ওয়ে থাকতো, যে মানুষ ফ্রিতে এক জায়গায় যাবে, সব ইনফরমেশন পেয়ে যাবে, যে কোনো সময় যে কোনো জিনিস শিখতে পারবে, যে কোনো সময় এক্সাম দিতে পারবে, তার ফ্রেন্ডদের সাথে নিজেদের স্কোর কম্পেয়ার করতে পারবে, তা খুব ইজি হতো মানুষের জন্য জিনিসটা। কারণ আমাদের এখন শিক্ষা ব্যবস্থা আমাদের যে ইনফরমেশনগুলো দরকার এখনও আমাদের কোথাও কিন্তু পাই না। আমাদের স্কুল কলেজে ভাবে বলে না যে এইচএসসির পরে তোমরা কি করবা, বা কোথাও সার্চ দিলেও আমরা কিন্তু ইনফরমেশনগুলো মানে পাই না। আমি যে সহজ করে বলতে পারি, বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনাদের সাইটের মাধ্যমে আমি টেস্ট পরীক্ষা যেটা বলে পরীক্ষাটা যে কোনো এক্সাম আমাদের এসসি থেকে আমরা শুরু করেছি, আচ্ছা। এসএসসি, এইচএসসি, তারপর যদি আমি বলি অ্যাডমিশন টেস্টগুলো, জিআরই, জিম্যাট, ইভেন আপনাদের বিসিএস এক্সাম বলেন বা ব্যাংকের রিক্রুটমেন্ট টেস্ট বলেন, যেসব জায়গায় সোজা কথা আমরা কোচিং সেন্টারগুলো পিছিয়ে দৌড়াই যেসব মোমেন্টে, কারণ আমরা হেল্পলেস ওই মোমেন্টে, আমরা কিছু জানি না, এটার ব্যাপারে কোনো ইনফরমেশন আমাদের ইনস্টিটিউট থেকে দেওয়া হয় না। সো ওই সব হেল্প এক্স্যাক্টলি সব ফ্রি। সো আপনি যে কোনো কিছু শিখতে পারবেন, যে কোনো সব আপনি নিজেকে পরীক্ষা করতে পারবেন। সো আর কখনো আপনার ছাড় দিয়ে আপনার ফ্রিতে বা অন্য কোনো জায়গায় কোচিং সেন্টার করতে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। www.10minuteschool.com www.10minuteschool.com আশা করছি বাংলাদেশের যে কোনো প্রান্তে খুবই ভালো একটা উদ্যোগ। আমি আশা করছি মানুষ এটা নেবেন। আমি একটু অনন্যার সাথে কথা বলতে চাই। অনন্যাকে এর আগে আপনার সঙ্গে আমাদের আলাপ হয়েছিল যখন আপনি যখন ব্রিটিশ নির্বাচন হয়ে গেল, সংসদ নির্বাচন হয়ে গেল, পার্লামেন্ট নির্বাচন হয়ে গেল, তারপর তো অনেকদিন পার হয়ে গেল, বেশ কিছুদিন পার হয়ে গেল। বাংলাদেশের 3জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, নারী সংসদ সদস্য ব্রিটিশ পার্লামেন্টে। আমরা খুবই গর্বিত, কিন্তু তারা আসলে কতটা কাজ করছেন যদি অল্প সময়, এবং এখনকার অবস্থা আসলে কি জানতে চাই আপনার কাছে। তারা তো বেসিক্যালি এখানকার ব্রিটিশ নাগরিক, এবং তারা লেবার দলের হয়ে তারা লড়েছে এবং জিতেছে, এবং তারা অনেকদিন ধরে এই লেবারের জন্যই অনেক কাজ করেছে, এবং সেইভাবে ক্যাম্পেইন করে তারা এসে জিতেছে। অবশ্যই তারা বাংলাদেশি কমিউনিটি যারা আছে এখানে ইউকেতে, তাদের জন্য অবভিয়াসলি তাদের হয়ে লড়েছে অনেক, কিন্তু আপনাকে বুঝতে হবে যে তাদেরকে সার্বভৌমত্ব, মানে ব্রিটিশ সার্বভৌমত্ব তাদের মেইন প্রায়োরিটি। হ্যাঁ, এবং সেখানে তারা অন্য তাদের নিজের দেশের, মানে যেটা ব্রিটেন, সেটাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেখানে আপনি যদি মনে করেন যে তারা বাংলাদেশের হয়ে লড়বে, বাংলাদেশের হয়ে আলাদা কিছু করবে, সেটা ভাবাটা একটু ভুল হবে। আচ্ছা, কারণ তাদেরকে এখানকার রাজনীতি অনুসারেই তাদের আগাতে হবে, কারণ তারা একটা দলের হয়ে লড়ছে, তারা ইন্ডিভিজুয়াল বা বাংলাদেশি অরিজিন হয়ে লড়ছে না। হ্যাঁ, তাদের ক্যাপাসিটির মধ্যে যতটুকু করা সম্ভব তারা করবে, অবশ্যই করে এবং করেছেও। দর্শক একটু বলতে চাই যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা দেশের বাইরে থেকে, অনন্যার মতো দেশের বাইরে থেকেও আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারেন, অতিথি হতে পারেন, এবং স্কাইপের মাধ্যমে এবং আমাদের সাথে কথা বলতে পারেন যে কোনো বিষয়ে। আমরা যে বিষয়ে বাংলাদেশের এখন যা ঘটছে, আপনার যা মনে হয় বিষয়ে কথা বলতে পারেন, কারণ আমরা মনে করি যে তরুণরাই হচ্ছে, যেহেতু দেশকে নেতৃত্ব দেবে, দেশকে এগিয়ে নিবে তারা, এবং তাদের মতামতটা শোনা দরকার। শুধুমাত্র কিছু স্পোর্টস শো বা এই শোতে তরুণরা আসবে এবং কথা বলবে তা না। আমরা চাই যে দেশের মেইন স্ট্রিম যে সমস্যাগুলো বা টক শো বলতে আমরা যেটা বুঝি, সেখানে তরুণরা আসলে কথা বলবে, তাদের মতো করে তাদের মতামত জানাবে। এবং আমার তো মনে হয় বাংলাদেশ যে টেলিভিশনগুলো আছে সেখানে এর মধ্যে এটি নিউজই প্রথম আসলে তরুণদের মতামত সরাসরি বলার জন্য এই অনুষ্ঠানটি শুরু করেছে, এবং একমাত্র প্ল্যাটফর্ম এখন পর্যন্ত বাংলাদেশ মিডিয়ায়। অনন্যা, আপনার কাছে আরেকটু জানতে চাইব, এই যে আমরা শুনছি এই যে নরেন্দ্র মোদী আসছে বাংলাদেশে, এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক হাইপ তৈরি হয়েছে। আমরা অনেক বেশি উত্তেজিত, কি পাবো না, বাংলাদেশের কি লাভ হবে না, এই বিষয়ে আমরা অনেক বেশি উত্তেজিত। আপনারা যারা বাইরে আছেন বাংলাদেশিরা, আপনাদের প্রত্যাশা কি, বা সেখানে আসলে আপনারা এই বিষয়টা নিয়ে কতটা আলোচনা করছেন? বাংলাদেশি কমিউনিটি, এখানকার যারা বাংলাদেশি কমিউনিটি, তাদের সাধারণত ধারণা ভীষণ, মানে ভারতের প্রতি তাদের কিছুটা বিরূপ ধারণাই বেশি।
এখানকার আচ্ছা, আচ্ছা। বাংলাদেশিরা যারা, এবং তারা খুব বেশি এটার গভীরে গিয়ে কখনো খুব একটা ভাবেন না। কিন্তু যারা যারা ধরেন এগুলো নিয়ে পড়াশোনা করেন বা এগুলো নিয়ে লেখালেখি করেন, তারা নিজেদের ইন্ডিভিজুয়াল ভাবে করেন আর কি। কিন্তু মানে একটা মাস জনমত যদি আপনি নিতে চান এখানকার, সেখানে ওরা শুধু ওপরে ওপরে আম, মানে একটা ভারত বিদ্বেষী একটা মানে তাদের চিন্তা ভাবনা। আচ্ছা অনন্যা, কিন্তু আপনার কাছে আমি আমাদেরকে আরো ভুলে, আসবো। হ্যাঁ, অনন্যা, আপনার কাছে আসবো। আমাদের যুক্তরাষ্ট্র থেকে একটি ফোন কল আসছে, একজন দর্শক আমাদের ফোন করেছেন। হ্যালো, জি সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলবেন আগে। আমি আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া থেকে বলছি। জি জি, আপনার নামটা একটু বলবেন, এবং কাকে প্রশ্ন করতে চান? আমার নাম মোহাম্মদ শাহ আলম খান চৌধুরী। জি জি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহ আলম খান চৌধুরী, স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংক শিডিউলভুক্ত ব্যাংকের আমি এখানে মানি ট্রান্সফার কোম্পানিতে ট্রান্সফার হয়ে আসছি। এখানে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া বাংলাদেশের একটা অধ্যাসিত এলাকায় আমাদের এই ব্যাংকটা, আচ্ছা স্ট্যান্ডার্ড এক্সপ্রেস নামে সাবসিডিয়ারি কোম্পানি অফ স্ট্যান্ডার্ড ব্যাংক। এখানে আমরা প্রতি মাসে প্রচুর টাকা পাঠাই দেশে। আচ্ছা প্রচুর কাস্টমার আমাদের এখানে আছে। প্রায় গত মাসেও একটা ব্রাঞ্চ আমরা ছোট্ট, এখানে আমাদের নিউ ইয়র্কেও 8-10টা ব্রাঞ্চ আছে। আচ্ছা তো ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস কভার করতে নতুন আমরা এসেছি। এখানে আপাতত আমাদের প্রায় 6-7 হাজার কাস্টমার এসে গেছে, বাংলাদেশি সবাই। আচ্ছা তাদের কাছে আমরা যখন টাকা পাঠাতে আসে, আমরা এনকারেজ করি দেশে মানি ট্রান্সফার কোম্পানি, তারা রেমিটেন্স করছে প্রতি মাসে। তারা এত ডিসহার্টেড দেশে টাকা পাঠাতে, বলতেছে যে আমরা দেশে টাকা পাঠায় কি করব, দেশে তো কোনো সিকিউরিটি নাই, সেফ নাই। মানুষ তো, আমরা আত্মীয় স্বজনকে টাকা পাঠাচ্ছি, আমরা টাকা, এই টাকাগুলা ঠিক মতন রাখতে পারছি না, ভয় ভীতি দেখাচ্ছে, সন্ত্রাসী, দেশের অবস্থা ভালো না, না ভাই দেশে টাকা পাঠাবো না। সেক্ষেত্রে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এখানে, আমরা যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছি, টাকা পাঠানোর জন্য আমরা এখানে আসছি, কিন্তু যে অবস্থা বাংলাদেশের চিত্র, এখানে আপনাদের মাধ্যমে সরকারের কাছে বলতে চাই যে এই জঙ্গি সংগঠন এবং এই যারা আছে বাংলাদেশের এই জঙ্গি সংগঠনের, এদের শিকড় পর্যন্ত উপড়ে ফেলা দরকার, এখনই সময়। কেননা ভবিষ্যতে মানি রেমিটেন্স করতে চাচ্ছে না এখানে এইসব সন্ত্রাসী কার্যকলাপ দেখে। আপনাদের মাধ্যম দিয়ে আমি সরকারকে আরেকবার বলতে চাই যে আমরা এখানে চাচ্ছি সরকার শক্ত হাতে একটা সেল একটা গঠন করে, আলাদা একটা বাহিনী গঠন করে। ধন্যবাদ শালম সাহেব, আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি যে আপনি চাচ্ছেন যে আমরা যে জঙ্গি তৎপরতা নিয়ে কথা বলছিলাম কিছুক্ষণ আগেই, যে আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী সহ 7 জনকে হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে, সেই বিষয়টি আপনি চাচ্ছেন যে খুবই কড়া একটি ব্যবস্থা নিক সরকার। অনন্যা, আপনার কাছে জানতে চাইবো, আপনি তো বিদেশে আছেন, এই যে জঙ্গি তৎপরতা নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন, তিনি বলছেন যে অনেকে টাকা পাঠাতেই ভয় পাচ্ছেন বিদেশ থেকে। আসলে আপনারা আসলে বাইরে থেকে কতটা আতঙ্কিত, এই জঙ্গি তৎপরতা নিয়ে কতটা চিন্তিত? জঙ্গি তৎপরতা নিয়ে এখানেও অনেক মানে অনেক চিন্তা ভাবনা আছে, মানে এখানেও অনেক সংশয় আছে। কারণ এখানে মানে ব্রিটেন থেকে অনেক অনেক ব্রিটিশ বাংলাদেশি এবং অনেকেই তারা জঙ্গি আইসিস এর সাথে তারা যোগ দিয়েছে এখান থেকে গিয়ে। সো এখানকার এখানকার পরিপ্রেক্ষিত আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতের সাথে একটা যোগাযোগ আছে এখানে। তো সেটা নিয়ে আমাদের এখানে কিছু কিছু আমরা যারা নতুন প্রজন্মের যারা আছি এবং কিছু আগের প্রজন্ম, আমরা অনেক বিষয়ে আমরা প্রোটেস্ট করেছি। আমরা বিভিন্ন জায়গায়, মানে হোয়াইট চ্যাপেল বা বাঙালি যেসব অঞ্চল আছে লন্ডনের, সেখানে আমরা বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করেছি যখন ব্লগার হতে হয়, এবং এবং আরো অনেক কিছু, যেমন যখন পহেলা বৈশাখে মেয়েদের উপরে এইভাবে নির্যাতন করা হয়, তখন সেখানেও জঙ্গিদের বা জঙ্গি মনোভাবের যেসব ন্যারেটিভ গুলো এসছে, সেগুলোর বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে প্রোটেস্ট করেছি বিভিন্ন জায়গায়, লন্ডনের বিভিন্ন জায়গায়। সেখানে আমরা আবার আপনার কাছে আসবো, আরেকটি ফোন এসছে দর্শক আরেকটি ফোন এসছে। হ্যালো 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 জি, হ্যালো, সালাম। ওয়ালাইকুম, আপনার নামটা বলবেন এবং কাকে প্রশ্ন করতে চাচ্ছেন? আমি মেহেদী হাসান চৌধুরী বলছিলাম আইবিএ থেকে। আমি আয়মান সাদিক ভাইয়ের কাছে
10 মিনিট স্কুল নিয়ে আরো বিস্তারিত জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা যে ভাইয়া স্কুলটি মানে আপনি ওয়েবসাইট নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি এবং জিনিসটা আরো কত বড় দেখতে চান এবং এখন জিনিসটা কি পর্যায়ে আছে এটা নিয়ে বললে একটু খুশি হতাম। ধন্যবাদ ধন্যবাদ 10 মিনিট স্কুল নিয়ে একটু Right. আর একটু ছোট করে হ্যাঁ বলবেন। ছোট বেসিক্যালি এখন আমরা বেশি দিন না, আমরা প্রায় জাস্ট 1 মাস হলো যে আমরা শুরু করেছি। এখনই প্রচুর রেসপন্স পেয়েছি, আমাদের প্রতিদিন প্রায় 1000 মানুষ এখানে আসে, পরীক্ষা দিচ্ছে, তার নিজেদের অনেক ধরনের মানুষ অনেক ফিডব্যাক দিচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটির মানুষ আমাদেরকে বলছে যে ভাই আমি কীভাবে হেল্প করতে পারি, জিনিসটা কীভাবে এক্সপ্যান্ড করা যায়। সো আমরা সামনে আগানোর দিকে দেখতে পাচ্ছি যে আমরা এসএসসি থেকে শুরু করেছি, আমরা চাই যে এসএসসির আগে একদম স্কুল লেভেলের শুরু থেকে ক্লাস 1 থেকে শুরু করে আমাদের শিক্ষা জীবনের যতগুলো এক্সাম আছে প্রতিটা এক্সামের প্রতিটা টেস্ট যেন ওখানে দেওয়া যায়, যত টপিক আছে যে কোনো টপিক আপনি যেন ফ্রিতে ওখানে শিখতে পারেন, অ্যান্ড খুবই সিম্পলভাবে এটার জন্য আজীবন ফ্রি থাকে, বাংলাদেশের সব মানুষ যেন অ্যাক্সেস পায়। অ্যান্ড মেবি কুড়িগ্রাম রংপুর থেকে মানুষ বা খাগড়াছড়ি থেকে মানুষ যাদের জীবনেও হয়তো বা ভালো কোনো জায়গায় পড়ার সুযোগটা হবে না বা ভালো কোচিং সেন্টারে যাওয়া হবে না, তার জন্য খুব ইজিলি এই সুবিধাটা পায়। বাংলাদেশের বাইরে, ঢাকার বাইরে থেকে কি আপনারা হিট হ্যাঁ অবশ্যই ঢাকার বাইরে আমরা ডেইলি আমরা যে হেড কাউন্টটা দেখি অ্যান্ড কোথা থেকে আসে সেটাও দেখি, অ্যান্ড ভাবতে অনেক ভালো লাগে যে উত্তরবঙ্গ থেকে আসছে, কক্সবাজার থেকে আসছে, আমি জানি যে প্রত্যন্ত গ্রাম থেকে আসছে কিনা, বাট তাও মানুষ যে অ্যাকচুয়ালি আসছে, অ্যান্ড অনেকে যখন আপনাকে অ্যাকচুয়ালি রেসপন্স দেয় যে হ্যাঁ আমি এটা থেকে অ্যাকচুয়ালি হেল্প পাচ্ছি, তখন আসলে অনেক ভালো লাগে। তার মানে গভর্নমেন্টে কোনো সাহায্য পেলে বা কোনো বড় কোম্পানি যদি একটু ফান্ডিং দেয় আমাদেরকে, তাহলে এটা মনে হয় আমাদের জাতীয়ভাবে অ্যাটলিস্ট অনেক বড়ভাবে এটা সম্প্রসারণ করা সম্ভব। অনন্যা, এই বাংলাদেশ যে ডিজিটালি এত এগিয়ে যাচ্ছে, যেমন বলছেন যে একটা অনলাইন স্কুল করেছেন, সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা হিট করছে, অনলাইনে পড়াশোনা করছে। আপনারা যারা বাইরে গেছেন নিশ্চয়ই আরও, নিশ্চয়ই লন্ডনে বা ব্রিটেনে আরও অনেক বেশি আপনারা এই সুবিধাগুলো পান। বাংলাদেশের এই সুবিধা দেখে আপনার কেমন লাগে এবং পরামর্শ দিয়ে থাকে কিনা, আছে কিনা কোনো? আমি যেটা শুনলাম আমার অন্য আরেকজনের কাছ থেকে, উনি যে অনলাইন ওয়েবসাইট খুলেছেন, এটা খুবই এগুলো খুবই পজিটিভ জিনিস, এবং এগুলো আরো যত হবে তত লোকজনের কানেক্টিভিটি বাড়বে, লোকজন তত বেশি অ্যাওয়্যার হবে, কানেক্টেড হবে বিভিন্ন বিষয়ে। কিন্তু এখানে একটা জিনিস আমি বলবো, বাংলাদেশের অনেক প্রগতি খুব খাপছাড়া ভাবে হয়েছে। মানে আমরা হয়তো ইন্টারনেট পাচ্ছি, সবকিছুই পাচ্ছি বাংলাদেশে, কিন্তু দেখা গেল সেখানে এই বিদ্যুতের বিষয়গুলো এখনো আমরা ঠিক করে উঠতে পারিনি। এখনো বাংলাদেশে গেলে লোডশেডিং এর মধ্যে পড়তে হয়, এরকম অনেক কিছু। এখন কয়েকজনের বাড়িতে মানে ইউপিএস বা এক্সট্রা পাওয়ার, হ্যাঁ জেনারেটরের ব্যবস্থা আছে, হ্যাঁ, এবং থাকলেও সেটা কতটুকু একটা মানে একটা জাতির বা একটা নেশনের প্রগ্রেস, মানে এখানে যেরকম কখনো লোডশেডিং বলতে কিছু হয় বলে আমরা জানি না, মানে এখানে বাংলাদেশে তো সব সময় আমরা জানি যে লোডশেডিং হবেই, মানে সব অঞ্চলেই হয়, এবং সেইগুলোর দিকে আমাদের বোধহয় বেশি নজর দেওয়া উচিত। মানে এরকম খাপছাড়া ভাবে প্রগতির কোনো মানে হয় না, মানে সমন্বিতভাবে আমাদের উন্নয়নটা করতে হবে দেশের। আচ্ছা, আরেকটি সংবাদ এরই মধ্যে বেশ আলোড়ন তৈরি করে ফেলেছে, সেটা হচ্ছে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের পদত্যাগ করেছেন তিনি কদিন আগেই 5বারের পঞ্চমবারের মতো তিনি নির্বাচিত হলেন, এবং 17 বছর, আমি যতটা জানি 17 বছর পর তার সেই রাজ্যের অবসান হলো, ফিফা রাজ্যে 17 বছর ধরে তিনি সভাপতি ছিলেন দুর্নীতির দায়ে। এই যে দুর্নীতি, বাংলাদেশে আমরা এই ধরনের অনেক কাহিনী শুনি এবং থাকে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? স্পেশালি আমরা লাস্ট কয়েকদিন ধরে 4-5 দিন ধরে আমরা দেখলাম যে সেফ ব্ল্যাটার আবার মনোনীত হলো, তো সবাই অবাক যে এতবার কেন এই লোকটা মনোনীত হচ্ছে। স্পেশালি তার নামে কিন্তু প্রচুর দুর্নীতির অভিযোগ আছে। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও বের হচ্ছে যে ব্রাজিলের তাদের লাস্টে অনেক স্টেডিয়াম করলো, স্টেডিয়ামে এখন কোনো মানুষ যায় না, ফাঁকা পড়ে আছে। তার নেক্সট যে ওয়ার্ল্ড কাপের ভেন্যু নিয়ে ওখানে তাদের বিশাল দুর্নীতি করছে। ইভেন ফিফার 4-5 জন এক্সিকিউটিভ তারা দুর্নীতির দায়ে আবার অভিযুক্ত, অ্যান্ড তাদেরকে কারাগারে নেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে হোটেল থেকে বের হচ্ছে, কেউ তাদের চেহারা ঢাকছে, করছে। সো পুরো জিনিসটা এখন ফিফার মধ্যে দুর্নীতিতে জড়িয়ে গেছে, অ্যান্ড প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও বের হচ্ছে। সো এই জিনিসটা পুরো ফিফার উপর মানুষের বিশ্বাসটা অ্যাকচুয়ালি সরিয়ে ফেলছে। ফুটবলের জন্য একটা অশনি সংকেত। আমরা সেপ ব্ল্যাটার যখন সভাপতি ছিলেন তখন আমাদের বার্তা প্রধান মুন্নি শাহ তার সঙ্গে কথা বলেছিলেন, আমাদের বড় একটি ইন্টারভিউ আছে, অত বড় ইন্টারভিউ তো দেখাতে পারবো না, আমি মনে হয় অল্প একটু যদি সেই ছবিটা দেখিয়ে দিই। Visited Dhaka during my first period of president.
And we had a contact also with the Football Federation. Football is very important. I know that you play also women's football in, Yes, yeah. in Bangladesh. Yeah. And It's getting better that's now, better. And this is good. You see, football is open for girls and boys. Yes. And especially for women in different cultures, it's good that they can also play football. And I know it's a big country that you have. It's not easy. It's not easy. So I'm happy that to meet you here. Your television, your people here, the Secretary of State, who was just explaining me what he's doing here. Yes. And I think it's great because football is connecting people. So we were just connecting through football. I just like to know about the last, World Cup. The World football. Cup. Yes. Yeah, the last- your worst experience and your best experience. I can tell you the World Cup in South Africa was the best experience I have ever had because there was a lot of criticism why we go to South Africa. But finally, it's a question of trust and confidence. Trust people and then they get confident. If you অনন্যা, হ্যাঁ বলেন। এই সেফ ব্ল্যাটারে যে এই এত পদত্যাগ করলেন এবং দুর্নীতির দায়ে অনেকটা বলতে হবে, এবং এরই মধ্যে ফিফার বেশ কয়েকজন কোনটা? সেফ ব্ল্যাটার যিনি ফিফার সভাপতি সেফ ব্ল্যাটার পদত্যাগ করেছেন, আপনি নিশ্চয়ই জানেন খবরটি? না, এটা নিয়ে আমি ঠিক বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু আপনার সাথে এই একটা কোশ্চেন আছে, সেটি হচ্ছে বাংলাদেশে আমরা দুর্নীতির অনেক কথা শুনি, হ্যাঁ, এবং দুর্নীতি নিয়ে অনেক কথা বলি, এইখানে দুর্নীতি, বাংলাদেশ দুর্নীতি ছেয়ে গেছে, 1 নম্বর হচ্ছে, 2 নম্বর হচ্ছে, চ্যাম্পিয়ন হচ্ছে, কিন্তু বিদেশে তো দেখছি যে এরকম মিলিয়ন মিলিয়ন ডলারের দুর্নীতি হচ্ছে এখানে। সেখানে দুর্নীতি নিয়ে যখন এইরকম ঘটনা হয়, মিডিয়াগুলো কেমন রিয়াক্ট করে এবং সাধারণ মানুষের মধ্যে কেমন রিয়াকশন হয় যে কোনো বিষয় দুর্নীতি? আপনি যখন বাংলাদেশের ভেতরে থেকে অন্য দেশের করাপশন দেখবেন, হ্যাঁ, সেটা দিয়ে যদি আপনি নিজেদের দেশের করাপশনকে জাস্টিফাই করেন, সেটা অত্যন্ত ভুল হবে, এক। এবং 2 নম্বর হচ্ছে আপনি ওখানকার যখন করাপশন হয় তখন মিডিয়া ভালোভাবেই সেগুলো ফলো করে এবং সেগুলোর বিরুদ্ধে মানে যখন সেগুলো প্রমাণিত হয় এবং সেগুলো একদম ফোরফ্রন্টে চলে আসে, সেগুলো মিডিয়াতে ভালোভাবেই কভার করা হয়। এবং শুধু মিডিয়াতে কেন, মানে ল এনফোর্সমেন্ট যে এজেন্সিগুলো সেগুলো নিয়ে তারা এর বিরুদ্ধে যা করার তা করে। বাংলাদেশে কি করে না, কি মনে হয়? বাংলাদেশে দেখুন, আমরা সবাই জানি যে ল এনফোর্সমেন্টটা ভীষণ উইক। মানে কেউ ধরা পড়লো, 2 দিন পরে তারা বেল হয়ে বেরিয়ে গেল এবং তারপরে সেটা কি হলো আমরা জানি না। এখনো অনেকগুলো খুন হয়েছে যাদের ক্রিমিনালদের ধরা পড়েনি এখনো, হ্যাঁ। সেগুলো আমাদেরকে বেসিক্যালি আমাদেরকে বাইরের সাথে কম্পেয়ার করলে চলবে না। আমাদেরকে নিজেদের যে কারাপশন গুলো, আমাদের বাংলাদেশের যে বিভিন্ন ব্যাপারে যেসব খামতি আছে, সেগুলোকে আমাদেরকে অবজেক্টিভলি ডিল করতে হবে। আমি যদি আপনার কথা বুঝতে পারি যে অন্য দেশের ভালোগুলো আমরা নিব এবং নিজেদের ভুলগুলো আমরা শুধরে নিব, তাই তো? একদম। ধন্যবাদ অনন্যা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। নিশ্চয়ই পরবর্তী যে কোনো অনুষ্ঠানে আবার আপনাকে আমরা সঙ্গে পাবো। আয়মান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য। সময় শেষ হয়ে গেছে। শেষ করার আগে একটু দর্শকদের জানিয়ে দিতে চাই যে আবারও বলি যে এই অনুষ্ঠানটি তরুণদের প্ল্যাটফর্ম, তরুণদের মতামত আমরা শুনতে চাই। বাংলাদেশের যে কোনো প্রান্তে, বিশ্বের যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন, আপনার মতামত যদি জানাতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। সপ্তাহে 6 দিনের অনুষ্ঠান হয়। আমাদের সবচেয়ে সহজ যে উপায়, স্কাইপেতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি একটু স্কাইপে আইডিটা আবার বলে দিচ্ছি। ইয়াং নাইট আমাদের স্কাইপে আইডি, YOUNGNITE, ইয়াং নাইট। আমাদের সঙ্গে আশা করছি আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হিসাবে হয়তো আমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা বিদেশে যারা আছেন তরুণ, তাদেরকে পাবো এবং তাদের মতামত আমরা শুনতে পারবো। সময় শেষ হয়ে গেছে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিশ্চয়ই আগামীকালের অনুষ্ঠানে আবার নিশ্চয়ই আপনাকে পাবো।